এতগুলো দিন নিদারুণ ধৈর্যের পরীক্ষা দেওয়া পুরুষটা অসহায় ঢোক গিলল আরশির সামনে দাঁড়িয়ে। বলিষ্ঠ হাতের আজলায় আঁকড়ে ধরল সম্মুখে দাঁড়ানো রমণীর সরু কোমর। আরশির পায়ের নিচে বিছানা আছে বিধায় লম্বায় এখন সে শেহজাদের সমান। দুটো ভরসার হাত তাকে ধরে রেখেছে, তে পড়ে যাওয়ার আর ভয় নেই আরশির। সে ঢুলু ঢুলু চোখে ঠোঁট ছোয়ালো প্রফেসরের ডান গালে। পরপর নিদ্রাহীন মানুষটার সামনাসামনি হয়ে বলল, জিজ্ঞেস করবেন না এই চুমুটা কিসের জন্য দিলাম? ক্লাসে এত কঠিন কঠিন পড়া জিজ্ঞেস করতে পারেন, আর এখন এই সামান্য প্রশ্নটা করতে পারছেন না? কেন দিলে? এই চুমুটা দিলাম আমাকে ভালো না বেসেও বিয়ে করার জন্য। আপনি যদি আমার জীবনে না আসতেন তাহলে হয়তো জানতেই পারতাম না যে এত চমৎকার একটা মানুষও পৃথিবীতে আছে, যে আমাকে আমার মতো করে ভালোবাসতে পারে, আমার পাগলামিগুলো সহ্য করতে পারে। হৃদযন্ত্রের গতি বাড়ল শেহজাদের। রুদ্রশ্বাসে সে চেয়ে রইল প্রিয়দর্শিনীর পানে। আরশি ফের চুমু খেল শেহজাদের বাম গালে। তারপর আরও একবার সামনাসামনি হয়ে আওড়ালো, এই চুমুটা হলো বাবা মার মতো করে আমার খেয়াল রাখার জন্য। কত দূরে আছি তাদের ছেড়ে, অথচ কখনো মনেই হয়নি যে আমি তাদের কাছে নেই। কারণ ওই যে তাদের ভালোবাসার অভাবটা আপনি কিভাবে যেন কখনো বুঝতেই দেননি আমায়। শেহজাদ স্তব্ধ, স্তবক হারিয়ে যেন মূর্তিমান সে পুরুষ। আর সে কপালে চুমু খেতেই বিস্ময় সমেত চোখ জোড়া বুঝে ফেলল আবেশে। নীলাদ্রির মতো নিঃশব্দে শুধু শুনল তার স্ত্রীর আদুরে স্বর, আর এই চুমুটা আমার মতো করে আমার বাবা মার খেয়াল রাখার জন্য। এই যে আমি ভুলে গেলেও আপনি প্রতিদিন ফোন করে তাদের খোঁজ খবর নিতে কখনো ভুলে যান না। এই খবরটা আমি পেয়ে গেছি প্রফেসর, আমি আপনার ব্যাপারে আরও অনেক সিক্রেটস জানি। শেহজাদ ধীরে সুস্থে চোখ খুলল, বড় নেশালো দেখালো তার নীল অক্ষি যুগল। মেঘমন্দ্র স্বরে আওড়ালো, আচ্ছা তাহলে আমিও একটু শুনি আমার সিক্রেটসগুলো। আর কি জেনেছো তুমি আমার ব্যাপারে? এই যে আপনি খরগোশ ভয় পান, এই সিক্রেটটা অবশ্য মা বলেছে আপনার খরগোশে ফোবিয়া আছে। তারপর আপনি কি সুন্দর সেই ক্যানিয়নের ট্রিপে থাকাকালীন সোনোবলকে আমাদের কাছে রাখতে রাজি হয়ে গেছেন। আবার আজ সোনোবলের জন্য বউ আনতেও রাজি হয়েছেন। ওয়েট, আপনার তো তাহলে আরও অনেকগুলো চুমু প্রাপ্য। কাছে আসুন তো, আমার চুমু খাওয়া শেষ হয়নি। শেহজাদ এবার আর কাছে এলো না, তবে সপ্রশ্ন কণ্ঠে শুধালো, আগে পুরোটা বলো, আর কি কি সিক্রেটস জানো? আর সে থামলো এবার। দুষ্টুমি বুদ্ধি ঘুরপাক খেলো তার ছোট্ট মাথায়। দাবি ছুড়ে বলল, আগে আদর করুন তারপর বলবো। বিপরীতে শেহজাদের বলার মতো কিছু রইল না। শেহজাদকে বাগবিতণ্ডায় হারিয়ে ঠোঁট টিপে বীজের হাসি আসলো রমণী। কিন্তু বিধাতা বোধহয় আরশির এই জিতে যাওয়াটুকু সুখটুকু বেশি সময়ের জন্য তার কপালে রাখলেন না। কারণ তাকে অবাক করে দিয়ে দুহাতে নাজুক শরীরখানা শূন্যে তুলে ফেলল শেহজাদ। মেয়েটা হকচকিয়ে শেহজাদের দিকে তাকাতেই বুঝল তার প্রশ্রয় সুলভ দৃষ্টি শানিত হয়েছে বহুক্ষণ। আর সে কথা জড়িয়ে ফেলল তৎক্ষণাৎ। বলিষ্ঠ দেহ সৌষ্ঠব, উত্তপ্ত শরীরটা দুহাতের উপরে রেখে এগিয়ে গেল দরজার কাছে। পরপর পা দিয়ে ঠেলে লাগিয়ে দিল ভিড়ানো দরজাটা। আর সে ঢোক গিলল এবার। ভয়ার্ত হলো তার নিটল কালো অক্ষিযুগল। কিছুক্ষণ আগের দাপুটে রমণী লেপ্টে পড়ে রইল শেহজাদের বুকে। অন্তঃস্থলে বাড়তে থাকা টিপ টিপ আওয়াজের সাথে গলবিল শুকিয়ে এলো তার। অস্পষ্টে শুধালো, আপনি দরজা বন্ধ করছেন কেন? শেহজাদের পাতলা অধরপুট নির্বিকার, চোখে মুখে ছন্দ বিষয়টুকু খুঁজে পেল না আরশি। তার মানে প্রফেসর মজা করছে না, সে সিরিয়াস। মানুষটা কেমন গুরুগম্ভীর স্বরে জানালো, আদর করব, তে বন্ধ করেছি। আতঙ্ক ছড়ালো আরশির চোখে মুখে। হড়বড়িয়ে বলে উঠল, আমিও তো আপনাকে আদর করেছি, কই আমি তো দরজা বন্ধ করিনি। শেহজাদ প্রলম্বিত শ্বাস ফেলল এক। বুঝল যে আদর পাওয়ার জন্য তার স্ত্রী মরিয়া। সে আদর সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান তার স্ত্রীর নেই।
শেহজাদের সপরুষ স্বর হতাশায় আড়ালো, তোমার আদরে হয়তো হয় না, কিন্তু আমার আদর পেতে চাইলে দরজা বন্ধ করতে হবে, এটা রুলস। আরশি বকবক থামালো না। ভয় কাটানোর জন্য হলেও তাকে বকে চলতে হবে এমন অভিপ্রায় মেনে নিয়ে সে বলল, কিন্তু এটা তো চিটিং। আপনি আপনার ইচ্ছে মতো রুলস অ্যান্ড রেগুলেশন বানাবেন, তা তো হবে না। আপনি শুরুতেও এমন করেছেন, একগাদা রুলসের স্তূপ চাপিয়ে দিয়েছেন আমার ছোট্ট ঘাড়ের ওপর। ভাগ্যিস মসাদ করে ভেঙে যায়নি সেটা, নয়তো এতদিনে ঘাড় বাঁকা বউ নিয়ে ঘুরতে হতো আপনাকে। সেটা বিষয় না, বিষয় হচ্ছে অন্যটা। আপনি রুলস বানিয়ে তারপর তো নিজেই সেই রুলস ভেঙে ফেলেন। মনে নেই আপনার অ্যাপার্টমেন্টে যখন আপনি রুলস বানিয়েছিলেন আপনাকে না ছোঁয়ার, সেই তো গুন্ডারের হাত থেকে বাঁচিয়ে নিজে আমাকে ছুঁয়ে ফেলেছিলেন, ভুলে গেলেন সে? আর সে নিরন্তর কথার ফুলঝুরি থেমে গেল হুট করে। মাথার নিচে নরম ম্যাট্রেস টের পেতেই ছানা বড়া হলো তার চোখ জোড়া। শেহজাদ তখনও সামনে দাঁড়িয়ে দ্রুত ওঠানামা করছে তার পেশিবহুল বুক। আরশির দিকে তাকিয়ে থাকার মধ্যেই এক হাতে নিজের টার্টলনেক সোয়েটারটা খুলে ফেলল প্রফেসর। উন্মুক্ত হলো পেটানো শরীর। রমণীর নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ঘটিয়ে সে উঠে এলো বিছানার ওপর। চার হাত পায়ে আরশির মুখোমুখি হয়ে কণ্ঠ খাদে নামালো, হাসকি স্বরে বলল, আমি আমার ইচ্ছে মতোই রুলস বানাবো আর সেগুলো ভাঙবো নিজের ইচ্ছে মতো। অ্যান্ড বিলিভ মি স্নোফ্লাক, দিস টাইম ইজ উইল নট রিগ্রেট, ইউ উইল নট রিপেন্ট, আই শিওর। আর সে কথা খুঁজে পেল না। শ্বাস আটকে শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দেখল শেহজাদকে উঠে বসতে। আরশির গলার খাজে এতদিন ধরে নিরুত্তাপিত হয়ে পড়ে থাকা চেইনখানা হাতের আঙুলে তুলে নিল মানুষটা। আচমকা চেইনটা তোলায় বেরিয়ে এলো হুডি দিয়ে আড়াল করে রাখা বানি পেডেন্টিও। শেহজাদের ঠোঁটের বাঁকে জিতে যাওয়া হাসি যেন সে স্বগতোক্তিতে আড়ালো। পেডেন্টটা খুলে ফেলে দিলে ভেবে নেব তুমি আমাকে ভালোবাসো না, এমন কিছুই বলেছিলাম বোধহয়, কিন্তু দেখো আজ আমি নিজে থেকেই জানি যে তুমি আমাকে ভালোবাসো। লজ্জায় লাল হয়ে বিছানার সাথে মিশে রইল আরশি। অন্যদিকে তাকে বিড়বিড় করে বলল, কিন্তু আমি তো এমন কিছু বলিনি এখনো। ফিসলে হাসল শেহজাদ। চেইনটা আরশির গলার খাঁজে রেখে ঝুঁকে এসে চুমু খেলো তার ওপর। পরপর আরশির কানের কাছে ঠোঁট নিয়ে আওড়ালো, ইজ ইট সো স্নোফ্লাক? তাহলে আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত না তুমি বলবে তুমি আমায় ভালোবাসো। আরশি ভড়কালো। মিনিট খানেকের নিস্তব্ধতা ভেঙে শেহজাদ উঠে গেল বিছানা ছেড়ে। তারপর একে একে নিভিয়ে দিল ঘরের আলো ঝলমলে সমস্ত বাতি। অন্ধকার প্রতিটি কোণকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতেই হুট করে বেজে উঠল রুমের সাউন্ড সিস্টেম। ততক্ষণে উঠে বসেছে আরশিও। ভীতু চোখ জোড়া নৈরিতের আধারে খুঁজে চলল শেহজাদকে, কিন্তু বিধিবাম অন্ধকারে তাকে খুঁজে না পেলেও পায়ের কাছে টের পেল একজোড়া হাতের স্পর্শ। আরশি থমকালো। অনুভব করল তার পদ্মের ন্যায় কোমল পায়ের পাতা হাতের আজলায় তুলে নিয়ে সেখানে চুমু বসিয়েছে এক উষ্ণ উষ্টপুট। তস্ত্র ছলকে উঠল আরশির বুকটা। আতঙ্কিত স্বরে শুধালো সে শেহজাদ। এবারও নীরব রইল আকস্মিক পায়ের কাছে আহতি জানানো সেই ব্যক্তি। তবে নিঃশব্দে সে উঠে এলো আরশির মুখের কাছে। এবার হাতের আজলায় তুলে নিল নরম কোমল কপল জোড়া। কপালে, গালে, চোখে অজস্র চুমুতে অতিষ্ঠ করে তুলল আরশিকে। শুধু এই পুরন্ত ঠোঁটজোড়ায় আর একবার নিজের আধিপত্য জানানোর আগেই যেন সম্মতি পাওয়া সমস্ত তাড়াতাড় ধীর কণ্ঠে শুধালো, স্নোফ্লাক, ভালোবাসো আমায়? সুখের তাড়নায় শব্দ ভুলে বসল আরশি। চোখের জল ফেলে শুধু মাথা নাড়ল ওপর নিচ। মুহূর্তে শেহজাদ লুফে নিল তুলতুলে ঠোঁট জোড়া। তারপর চল বেয়ে সেই ঠোঁট নেমে এলো গলার খাজে। আরশিকে পাগল প্রায় করে আচমকা থেমে গেল মানুষটা। বলে উঠল, মুখে বলো আরশি, ভালোবাসি আপনাকে শেহজাদ, অনেকটা ভালোবাসি। প্রফেসর নিঃশব্দে হাসল, বড় সন্তুষ্টির সে হাসি।
আরশিকে বালিশে শুয়ে ভালোবাসার উষ্ণ চাদরে ঢেকে নিল দুজনকে। ফিসফিসিয়ে আওড়ালো, যে রাতে তুমি আমাকে ভালোবাসি বললে, আই উইল মেক শিওর সেই রাতের কথা তুমি কোনোদিনও না ভুলতে পারো স্নোফ্লাক, কোনোদিনও না। দুটি হৃদয় আজ দ্রবীভূত হলো ভালোবাসায়। গানের তালে মনের সুপ্ত নিবেশন জানাতেই যেন কানের কাছে ভেসে এলো মৃদুলয় কিছু শব্দ তরঙ্গ। আকাশ হারায় যেখানে, ও তোমায় ছোব সেখানে, ও ভালোবাসা এখনই, পরে কি হয় কে জানে। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কারো মন সারাটা রাত, আসছে না ঘুম ধরেছি হাত, থাকবো সারা জীবন। নিউ ইয়র্কের নিশুতি রাত, হান্টার প্যালেস তার বিশাল লনের মাঝ বরাবর একচ্ছত্র আধিপত্য নিয়ে দাঁড়িয়ে, যেন শহরের বুকে এক টুকরো আভিজাত্য মাথা উঁচিয়েছে নিঃসন্দেহে। এর নান্দনিক দেয়ালগুলোতে রয়েছে ব্যক্তিত্বের ছোঁয়া পাওয়া যায় এ প্যালেসের মালকিনের। সেই দেয়ালগুলোতে হাত ছুঁয়ে করিডোর দিয়ে পায়চারি করছে যারা, উলের সোয়েটার গায়ে জড়িয়ে কোনো মতে ঠান্ডার প্রকোপ আটকাতে পারেনি ভিতর ভিতর হওয়া দুশ্চিন্তাগুলোকে। আর দুশ্চিন্তার সিংহভাগ জুড়ে রয়েছে আয়ান। এখনো বাড়ি ফেরেনি মানুষটা, না রিসিভ করছে যারার কোনো ফোন কল। পুলিশের ডিউটিতে দিনরাত নেই, এমার্জেন্সি মানে ছুটে যাওয়া ভিকটিমের এলাকায় তদন্ত করে বের করা আসল কালপিটকে। ঝুঁকির কাজও বটে, কিন্তু আয়ান সেসবের মধ্যেও যারার খোঁজ খবর নিত। সময় পেলে একটা ছোট্ট মেসেজ করে জানাতো, আসতে হয়তো দেরি হবে, তুমি না খেয়ে আসো, এটা যেন এসে না দেখি, খেয়ে নিও লক্ষ্মীটি। অথচ আজ সেই মানুষটা একেবারেই লাপাত্তা। কিন্তু কেন? অনাকাঙ্ক্ষিত বিপদের আশঙ্কায় শুকিয়ে গেল যারার একহারা আনন। সর্বহারা মেয়েটা খড়কুটোর মতো শুধু ওই একটা মানুষকে আঁকড়ে ধরেই তো বাঁচতে চাইছে। তার কিছু হয়ে গেলে। এসব ভাবতে ভাবতে কখন যে পা জোড়া আয়নের ঘরের সামনে এসে থেমেছে ঠাউর করতে পারেনি যারা। ভাবনার সুতো ছিঁড়তেই কৌতূহলী হলো মন। একটু এগিয়ে নিঃশব্দে ঘরে ঢুকলো সে। প্রিয় মানুষটার ঘর থেকেও বুঝি প্রিয় প্রিয় গন্ধ পাওয়া যায়। যারা চোখ বুঝেই শ্বাস টানলো, পরপর নজরবন্দি করলো ঘরের জিনিসগুলোকে। সিমসাম গোছানো ঘর, বেডসাইড টেবিলের ওপর রাখা একটি ফটো ফ্রেম। আলো আধারে ছবির মানুষটাও স্পষ্ট। যারা ধীর পায়ে এগোলো সেদিকে। ছবির ফ্রেমটা হাতে তুলে নিতেই নিলাম বড়ি থমকালো। প্রকট হলো অক্ষিযুগল, স্বগতোক্তিতে আওড়ালো, আমার ছবি এখানে। মিনিট খানেক থমকে থেকে নরম হলো বিস্মিত চোখ জোড়া। কিছু একটা মনে পড়তেই পাতলা উষ্টপুটে খেয়ে গেল এক চিত্তে লাজুক হাসি। বুঝলো ছবিটা তার বানর মশাইয়ের তোলা। তাকে না জানিয়ে তাকে বন্দি করেছে এই স্থির চিত্তে। ছবির ফ্রেমটা হাত থেকে নামিয়ে ফের টেবিলের উপর রাখতে গিয়েও থামলো যারা। কপালে ভাঁজ ফেলে দেখলো টেবিলের দ্বিতীয় ড্রয়ারটা খুলে আছে অনেকখানি। কিছু ফাইল অগোছালোভাবে রাখা সেখানে। ফাইলগুলোকে প্রথমে আয়নের জরুরি কোনো ডকুমেন্টস ভেবে গুরুত্ব না দিলেও ড্রয়ারটা আটকাতে গিয়ে সন্দিহান হলো যারার অন্তঃকরণ। মনের খসখসানি দূর করতে একটা ফাইল উঠিয়ে হাতে নিতে আর এক দফা থমকালো রমণী। বিড়বিড় করে আওড়ালো, ওনার মেডিকেল রিপোর্টস। শুকনো ঢোকের সাথে মনের কুচিন্তাগুলো গিলে ফেলতে চাইল যারা। তবে ভাগ্য বিধাতা বোধহয় চাইলেন অন্য কিছু। একের পর এক সবগুলো ফাইল ঘাঁটতেই রং হারালো যারার মেদুর মুখখানা। থমথমে মুখে হাঁটু ভেঙে বসে পড়ল আয়নের বিছানার পাশে। ফাইলগুলো পড়ে রইল মেঝেতে। শুধু দু হাতে মুখ চেপে ডুকরে উঠল একটু পরপর। করতালুর সামনে আটকে রইল তার আত্মচিৎকার। অফিসারের আদুরে চুমুতে সিক্ত হওয়া গালজোড়া ভিজে উঠল নোনা জলে। যারার বাঁধ ভাঙা কান্নায় হয়তো শহর জুড়ে নেমে এলো বিষণ্ণতা। হাসতে ভুলে গেল পিচঢালা রাস্তার সোডিয়াম আলো। তবে থেমে রইল না ব্যস্ত নগরী। যারার চোখের পানির মতোই অম্বরের গা বেয়ে নিরবিচ্ছিন্নভাবে ঝরে চলল ফেব্রুয়ারির শেষ তুষারকণাগুলো। আপনার রিপোর্টগুলো আমি দেখলাম মিস যারা। যারার সামনে বসে আছেন নিউরোলজিস্ট ক্যাথারিন। হাসি খুশি মধ্যবয়স্ক হুট করে গম্ভীর করে ফেললেন মুখ চোখ। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিছু মনে করবেন না মিস যারা, পেশেন্ট কি আপনার পরিচিত? যারার হুঁশ ফিরল যেন এতক্ষণে সেই কোনো সাত সকালে কোনো এক ঘরের মধ্যে এসে উপস্থিত হয়েছে এই হসপিটালে।
সে কথা ঠিক ঠাউর করতে পারল না। উদ্ভ্রান্ত চেহারার যারা। সে ভূতগ্রস্তের ন্যায় জবাবে বলল, উনি আমার হাজব্যান্ড। ক্যাথারিন প্রলম্বিত শ্বাস ফেলে মাথা নোয়ালেন। বোঝার চেষ্টা করলেন যারার অবস্থাটা। খুব একটা পারলেন না বোধ হয়, তবুও শান্ত স্বরে বললেন, আই এম সরি ডিয়ার, কিন্তু আমি আশা করব আপনি নিজেকে শক্ত রাখবেন। আসলে আপনার হাজব্যান্ড আলঝেইমার্সে আক্রান্ত। যারা যেন এখনো বিশ্বাস করতে পারল না কথাটা, অথচ রাত থেকে শখানেক বারের বেশি হলেও সে নেট ঘেটেছে এই বিষয়টা নিয়ে। যদি একটু আশার আলো পাওয়া যায়, হয়তো এই রোগটা তেমন মারাত্মক কিছু নয়। তার প্রশ্নবিদ্ধ অসহায় চোখ দুটো দেখে ক্যাথারিনের মায়া হলো ভীষণ। কতটুকুই বা বয়স হবে মেয়েটার, তবুও যতটুকু না জানালেই নয়, ততটুকু বলে গেল মুখ বনে বসে থাকা যারাকে। এটি একটি মস্তিষ্কের রোগ। ক্যান্সারের মতো দ্রুত মানুষকে মেরে না ফেললেও এই রোগের কারণে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো ধীরে ধীরে এতটাই অকার্যকর, অচল হয়ে পড়ে, যা শেষ পর্যন্ত রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মস্তিষ্কের কোষগুলো ধ্বংস হওয়ার ফলে আক্রান্ত ব্যক্তি প্রথম যে সমস্যায় পড়েন তা হলো স্মৃতিশক্তি হারিয়ে ফেলা। তারপর ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্মেও এর প্রভাব পড়তে শুরু হয়। যেমন ধরুন, খাবার খেতে ভুলে যাওয়া, কোনো কিছু মনে রাখতে না পারা, মানুষ চিনতে না পারা। হ্যাভ ইউ নোটিস এনি অফ দিস সিনড্রোম ইন ইয়োর হাজব্যান্ড? যারা মাথা নাড়তেও যেন ভুলে গেল এই মুহূর্তে। ক্যাথারিন ফের শুধালেন, হ্যাভ ইউ নোটিস মিসেস যারা শূন্য দৃষ্টিতে দুপাশে মাথা নাড়ল। এবার পরপর ক্যাথারিনের দিকে তাকিয়ে বড্ড অসহায়ের মতো শুধালো, আর কি কোনো উপায় নেই ওনাকে সারানোর? ক্যাথারিন হাতের রিপোর্টগুলো উল্টে পাল্টে বললেন, দেখুন মিসেস যারা, রিপোর্টগুলো দেখে যতদূর বুঝতে পেরেছি আপনার হাজব্যান্ড চেষ্টা করেছিলেন, হি ট্রাইজ হিজ বেস্ট, কিন্তু এই রোগগুলোর আসলে কোনো প্রতিষেধক নেই। না আপনি সারা জীবনের জন্য রোগটা সারিয়ে ফেলতে পারবেন, কিছুটা ডায়াবেটিসের মতো মৃত্যুর আগ পর্যন্ত পিছু ছাড়বে না। যারা শুষ্ক ঢোক গিলল, গলার কাছে দলা পাকানো কান্নাগুলো গিলে শোধালো, আমাদের হাতে আর কতটুকু সময় আছে ডক্টর? ক্যাথারিন পোড়া শ্বাস ফেললেন। তার পেশেন্ট মূলত 65 ঊর্ধ্ব মানুষজন। যে বয়সে আয়ন এই রোগে আক্রান্ত হয়েছে, এই বয়সটা বিরল, কিন্তু পরিণতি নয়। এত কম বয়সে এই রোগে আক্রান্ত পেশেন্ট তিনি পেয়েছেন হাতে গোনা মাত্র কয়েকজন। উনি শান্ত স্বরে বললেন, প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্ত হলে রোগী বড় জোর 4 থেকে 8 বছর বাঁচে। তবে খুব রেয়ার কেসগুলোতে হয়তো পেশেন্ট 20 বছর অবধি সারভাইভ করতে পেরেছে। মিসেস যারা, আপনাদের দুজনের বয়সই কম। আমি বলবো প্রার্থনা করুন। যেখানে চিকিৎসা বিজ্ঞান হাত গুটিয়ে ফেলে, সেখানে উপরওয়ালার খেল শুরু হয়। এতটুকু ভরসা রাখুন ভাগ্যের ওপর, দেখুন কি হয় শেষ পর্যন্ত। কিন্ডার কেয়ার স্কুলটির ছুটি হওয়ার সময় এখন। যারা বাচ্চাদের ক্লাস শেষ না করে নিজে বের হবে না, অগত্যা বাইকের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনল অফিসার। গতরাতে আদিকে খুঁজে বের করার চক্করে ফিরতে পারেনি বাসায়। ফোন করে জানাতে ভুলে গেছে যারাকে। ইদানিং এমন হচ্ছে কোনো কিছুই যেন ঠিকঠাক মনে রাখতে পারছে না। আয়ন বেশ বুঝতে পারলো এমন চলতে থাকলে কোনো এক সময় পুলিশের উর্দিটাও ছাড়তে হবে ওকে। অসুস্থ মানুষকে নিশ্চয়ই এরা চাকরিতে রাখবে না। অসুস্থ আন্ত ভুলে বসেছিল কথাটা। প্রেয়সীর ভালোবাসার রোগ ভুলে দিব্যি কেমন কাটিয়ে দিচ্ছিল দিনগুলো। এমন আর কটা দিন কাটতে পারলে ভালো হতো না? অন্তত যারা আসল বাবা মাকে খুঁজে বের করার আগ অব্দি, নয়তো যে আবার একা হয়ে যাবে মেয়েটা। পুরো পৃথিবীতে একা বেঁচে থাকার মতো কষ্ট বোধ হয় মৃত্যুতেও নেই। সেই কষ্ট মরে গিয়ে কি করে সে দেবে তার বাটারফ্লাইকে। আয়নের ভাবনার মধ্যে ক্লাসরুম থেকে বের হলো যারা। থমথমে মুখটা আয়নকে দেখে কঠিন হলো ভীষণ। নীলাম্বরীর চোখে চোখ পড়তে জজু হয়ে দাঁড়ালো আয়ান। কিঞ্চিত হাসার চেষ্টা করলো। যারা থমথমে মুখ দেখে দপ করে নিভে গেল তার হাসি। পুরো একদিন পর দেখা ওদের। এমনিতেই বোধ হয় রেগে আগুন ম্যাডাম, এমনটা মনে মনে ভেবে নিল অফিসার। প্রেয়সীর অভিমান ভাঙাতে ধীরে ধীরে দুহাত তুলল কান বরাবর। পরপর আশেপাশের সবাইকে অবাক করে দিয়ে কানের নরম অংশ ছুঁয়ে মাথা নোয়ালো অপরাধীর মতো। একজন সাধারণ স্কুল টিচারের সামনে একজন আনডিউটি পুলিশ অফিসারের কান ধরে দাঁড়িয়ে থাকার বিষয়টা বেশ উপভোগ করলো পথচারীরা। ঠোঁট টিপে হাসলো মাঠে থাকা ছোট ছোট বাচ্চাগুলো। যারা এগিয়ে এলো নিঃশব্দে, নির্লিপ্ততার মুখবয়ব।
কার্ডিগান আর জিন্সে বড্ড সিমসাম তার পরিচ্ছদ। আয়নার সামনে সে দাঁড়াতে পাশ থেকে হাতের আঙ্গুল টেনে ধরল 9-10 বছরের একটা বাচ্চা মেয়ে। যারা চমকে সেদিকে তাকাতেই মেয়েটা ফিসফিস করে বলল, টিচার, এই কান ধরে দাঁড়িয়ে থাকা পুলিশ আঙ্কেলটা কি তোমার বন্ধু? যার নির্লিপ্ত ভীষণ মুখখানা নরম হলো, এবার ঝুঁকে এলো মেয়েটার দিকে, স্ফীত চোখ জোরে হেসে শুধালো, কেন বলো তো? মেয়েটা একবার মাথা তুলে তাকালো আয়নের নির্বুদ্ধ মুখের দিকে, তারপর জারার দিকে তাকিয়ে বলল, উনি তো অনেক সুন্দর আর লম্বা, তাই আমি ঠিক করেছি বড় হলে এই পুলিশ আঙ্কেলটাকেই আমার বন্ধু বানাবো, তারপর বিয়ে করব। আমি তোমার বন্ধুকে বিয়ে করলে তুমি কষ্ট পাবে? কিছুক্ষণ ফ্যালফ্যাল দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকার মধ্যেই যারা শুনল এক মহিলা কণ্ঠ। কেউ একজন তাদের কাছে এসে বলছে, অলিভিয়া, আবার পাকা পাকা কথা বলছো তুমি? দাঁড়াও, আজকেই জানাচ্ছি তোমার পাপাকে। পরপর যারা রানের দিকে একবার করে তাকে ভদ্রমহিলা বলে উঠলেন, আসলে মেয়েটা এত দুষ্টু হয়েছে না, আপনার প্লিজ কিছু মনে করবেন না। এতক্ষণে মৃদু হাসি খেয়ে গেল যারার বিস্ময়ে বিমূর মুখে। বুঝতে পারল বিব্রত মুখেও যিনি সৌজন্যতার হাসি হাসছেন সেই ভদ্রমহিলা বাচ্চাটার মা, আর বাচ্চা মেয়েটার নাম অলিভিয়া। কিন্তু যারা ভালো মন্দ কিছু বলার আগেই হুট করে তাদের মাঝে হাঁটু গেড়ে বসে পড়ল আয়ান, ঠিক অলিভিয়ার সম্মুখে। মেয়েটার মাথার চুলগুলো এক হাতে এলোমেলো করে দিয়ে বলল, কিন্তু তুমি বড় হতে হতে আমি যদি হারিয়ে যাই, তখন আমাদের বিয়েটা কি করে হবে? অলিভিয়া আয়ানের প্রশ্নে চিন্তায় পড়ে গেল খুব। মিনিট খানেক কিছু একটা ভেবে যার দিকে তাকালো, তারপর চিন্তিত স্বরে বলল, আসলেই তো, বন্ধু হারিয়ে গেলে আমার আর বন্ধুর বিয়ে কি করে হবে টিচার? যারা এবার হাঁটু করে বসলো অলিভিয়ার সামনে। পাশাপাশি হলো ওরা দুজন। গোটা এক যুগ পর যেন আয়ান কাছাকাছি পেল তার প্রিয়সীকে। মুগ্ধ দৃষ্টিতে শুধু দেখে গেল তার মুখখানা। যারা খুব যত্ন নিয়ে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অলিভিয়ার। পরপর ঘাড় ফিরিয়ে তাকালো আয়নের দিকে। আয়নের হেম চোখে চোখ রেখে বলল, টিচার আছি না, অলিভিয়া বড় হওয়া পর্যন্ত অলিভিয়ার এই বন্ধুটাকে আমি কোথাও হারিয়ে যেতে দেব না, কোথাও না। অলিভিয়া তার ছোট্ট কনিষ্ঠা আঙ্গুলটি এগিয়ে দিল যারার সামনে। বিষণ্ণ মুখে শুধালো, প্রমিস? যারা স্মিত হাসলো, নিজের কনিষ্ঠা আঙ্গুলে জড়িয়ে নিল অলিভিয়ার আঙ্গুলটা। আয়নের দিক থেকে দৃষ্টি না সরিয়েই বিষণ্ণ স্বরে বলে উঠল, প্রমিস।